না। সোমবার রবিবার দিন মনে হয় সম্ভবত কাজটা ছিল, তাই সোমবার দিন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। আর ঘটনাটা ঘটেছিল কবে? সম্ভবত শুক্রবার। আমি ওনাদের বাড়ি সোমবার গিয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত পুলিশ, সেদিন রাতের ঘটনা শুনুন, আমার সাথে 100 বার কথা হয়েছে, মিনিট টু মিনিট। আমি সারা রাত ঘুমাইনি। আমার সাথে পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত কথা বলেছেন, এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে। তার মানে যা কিছু হয়েছে সবই তো উনারই ডিরেকশনে, যা পরিষ্কার। উনি নিজে বলেছেন যে আমার সঙ্গে 100 বার কথা হয়েছে, রাত 2টো পর্যন্ত কথা হয়েছে, আর সব কত কি বলেছেন। এতে তো একেবারে পরিষ্কার যে যা কিছু হয়েছে ওনার নির্দেশ অনুযায়ী হয়েছে, ওনার ডিরেকশনে হয়েছে। উনি তো নিজেই বলেছেন 100 বার কথা হয়েছে। উনি রাতে ঘুমাননি, অনেক রাত পর্যন্ত জেগেছিলেন, রাত 2টো পর্যন্ত কথা হয়েছে পুলিশের সঙ্গে। তার মানে যা কিছু হয়েছে উনারই ডিরেকশনে হয়েছে, এ তো একেবারে পরিষ্কার ওনার কথাতেই। তাহলে কেন ওনাকে প্রশ্ন করা হবে না, এটাই দর্শক আমাদের প্রশ্ন। যখন মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে ঘটনার পরে ওনার সঙ্গে পুলিশের লাগাতার কথা হয়েছে, মিনিট টু মিনিট 100 বার কথা হয়েছে, এবং রাতে জেগেছিলেন, তাহলে প্রশ্ন হচ্ছে যে এখন যে ব্যাপারটা চলছে, তথ্য প্রমাণ লোপাট, যে কারণে দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এবং আরো অনেকে এর মধ্যে রয়েছেন বলে যেটা গতকালকে আদালতে শুনলাম। এরা হচ্ছে একটা পার্ট, মানে কালকে সিবিআই বলেছে আদালতে যে ষড়যন্ত্র হয়েছে তথ্য প্রমাণ লোপাটের, এরা হচ্ছে একটা পার্ট, তার মানে আরো অনেকে আছে। তো প্রশ্ন আমাদের, তাহলে মুখ্যমন্ত্রীকে কেন প্রশ্ন করা হবে না? আমি কেন বলছি আগে থেকেই যে মুখ্যমন্ত্রীকেও গ্রেপ্তারের দাবি তোলা উচিত। আজকে তো এই ভিডিও আমাকে একজন পাঠিয়েছেন, আমি ভুলে গেছিলাম এই ভিডিওটা, তো আজকে আমাকে পাঠিয়েছেন যে দেখুন কেন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হবে না। উনি তো নিজেই বলেছেন আমার সঙ্গে পুলিশের লাগাতার কথা হয়েছে। আমি আগেই বলছিলাম যে পুলিশের নিচের তলায় যারা রয়েছেন তারা সবটাই যে নিজের ইচ্ছে মতো করেছেন, করতে পেরেছেন তা না, নিশ্চয়ই উপর থেকে কোনো ডিরেকশন এসেছিল, নিশ্চয়ই উপর থেকে কোনো ডিরেকশন এসেছিল। তো মুখ্যমন্ত্রীর যে কথাটা এখন এসছে বেরিয়ে, এ তো পরিষ্কার যে নির্দেশটা, ডিরেকশনটা তো ওনার কাছ থেকে এসেছিল। উনি তো নিজে বলেছেন আমার সঙ্গে 100 বার কথা হয়েছে, রাত 2টো পর্যন্ত কথা হয়েছে। কি কথা হয়েছে? তার মানে উনি পরামর্শ দিয়েছেন এই করো সেই করো, বা কি দিয়েছেন না দিয়েছেন প্রশ্ন করা উচিত, ওনাকে জেরা করা উচিত যে আপনার সঙ্গে কি কথা হয়েছে রাত 2টো পর্যন্ত। এবং আপনি তো যা কিছু বলেছেন সবই পুলিশের পক্ষে কথা বলেছেন, তো ব্যাপারটা কি? আপনি কি পরামর্শ দিয়েছিলেন? আপনি যা চিনি, আপনি তো শুধু শোনার লোক নন, আপনি যে শুধু শুনে যাবেন একতরফা হবে সেরকম তো আপনি নন। আমরা সবসময় দেখেছি আপনি শুধু ডিরেকশন দিতে ব্যস্ত হয়ে পড়েন, আপনার কথা অন্যকে শুনতে হয়, অন্য কথা আপনি শোনেন না। তার মানে আপনি কি কি এখানে বলেছেন সেটা বলতে হবে। 100 বার ফোন করেছেন মানে ছেলে খেলা কথাটা কি? রাতে জেগেছিলেন এবং মিনিট টু মিনিট কথা হয়েছে, পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে, রাত 2টো পর্যন্ত কথা হয়েছে। কি কথা হয়েছে বলুন, আপনাকে বলতে হবে। তো যদি, আমি জানি না কি করবে, আমি খবরে দেখছিলাম যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও নাকি তলব করা হতে পারে বলে, কেউ কেউ তো বলছেন তলবের নোটিশও দেওয়া হয়েছে, আমি জানি না, কনফার্ম না। তো যদি সত্যি পুলিশ কমিশনারকে ডাকা হয় তাহলে এটাও প্রশ্ন অবশ্যই উঠবে যে মুখ্যমন্ত্রীকে তথা পুলিশ মন্ত্রীকে কেন ডাকা হবে না, যেখানে উনি নিজে বলেছেন প্রকাশ্যে আমার সঙ্গে লাগাতার পুলিশ কমিশনারের কথা হয়ে গেছে রাত 2টো পর্যন্ত। তাহলে কেন মুখ্যমন্ত্রীকে ডাকা হবে না, বা কেন প্রয়োজন হলে তাকে গ্রেফতার করা হবে না? এই প্রশ্ন উঠবে, আমরাই সেই প্রশ্ন তুলবো। আমি দেখি আগে কি দাঁড়াচ্ছে। শুধু কি ওসিতে থেমে যাবে? শুধু কি অভিজিৎ মণ্ডল ওসিতে থেমে যাবে সিবিআই, নাকি আরো অন্যদের দিকে উপরের দিকে উঠবে? ডিসি নর্থ, তার সম্পর্কে প্রশ্ন তৈরি হয়েছে টাকা পয়সার ব্যাপার স্যাপার দেওয়া নিয়ে। পুলিশ কমিশনার যে ধরনের মন্তব্য করেছিলেন, এবং তিনি যেহেতু কলকাতা পুলিশের হেড প্রধান,
তাকেও তো প্রশ্নের মুখে পড়তে হবে, কারণ ওই নিচুতলার একজন ওসি নিজের ইচ্ছা মতো সবকিছু করবেন, এটা মেনে নেওয়া যায় না। আর আমি আগেই বলেছি, এই ওসিকে খানিকটা গুঁতো দিতে হবে, 3rd ডিগ্রি দিয়ে গল গল করে মুখ দিয়ে বলাতে হবে, বলুন আপনি কার নির্দেশে এইসব করেছেন, কেন ওই সিম্পল একটা কেস করে কেন এটাকে এড়িয়ে যাচ্ছিলেন জাস্ট ইউডি করে, এত রাতে অনেক পরে মানে দাহর হয়ে যাওয়ার পরে কেন আপনি এফআইআর স্টার্ট করেছিলেন, কার নির্দেশে, কিসের এত তাড়া ছিল ডেড বডিকে পুড়িয়ে দেওয়ার, এইসব বলতে হবে, গুঁতো মারতে হবে এই ওসিকে, নাহলে হবে না। ওনার কাছে কার ডিরেকশন এসছিল সেটার খোঁজ নিতে হবে। যদি উনার উপরের কোনো অফিসার দিয়ে থাকেন তাহলে সেই অফিসারকে ডাকতে হবে বা তাকে আবার গুঁতো মারতে হবে, আপনাকে কে বলেছিলেন বলুন। উনি আবার যদি তার উপরের অফিসারের নাম বলেন, সেই অফিসারকে ডাকতে হবে, ডেকে তাকেও গুঁতো মারতে হবে, বলুন আপনার উপরে কে নির্দেশ দিয়েছিলেন, বলে বলে মাথা পর্যন্ত পৌঁছাতে হবে। আর মাথা তো যা পরিষ্কার বুঝতে পারছি, যা উনার ভার্সন, আমরা যদি খুব ভুল না হই, আমার তো মনে হচ্ছে মাথা হচ্ছে উনি। কারণ উনি তো ডিরেকশন দিয়েছেন, 100 বার ফোন করেছেন, রাত 2টো পর্যন্ত জেগে জেগে ছিলেন, এমনি এমনি ছিলেন, উনি শুধু শোনার জন্য ছিলেন, উনি শুধু শোনার জন্য ছিলেন, উনি বলার জন্য ছিলেন, উনি নির্দেশ দেওয়ার জন্য ছিলেন। ফলে ওনাকে কিন্তু সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারছি না, পরিষ্কার কথা। দেখা যাক সিবিআই এখন কি করে। তবে গত পরশু দিন যেদিন ওই খবরটা এলো যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের জন্য, যখন এই খবরটা আসে তখন তো আপনারা জানেন যে কালীঘাটে জুনিয়র ডাক্তাররা তখন সেখানে হাজির ছিলেন ওনার সঙ্গে বৈঠক করার জন্য, এবং বৈঠকের একটা প্রস্তুতি চলছিল। ওই লাইভ করা নিয়ে একটা মানে জটিলতা তৈরি হয়েছিল, মুখ্যমন্ত্রী বাইরে বেরিয়ে এসে কি বোঝাচ্ছিলেন ইত্যাদি করছিল। তারপর যখন ডাক্তাররা রাজি হয়ে গেলেন পরবর্তী সময়ে যে ঠিক আছে আমরা লাইভও করবো না, ভিডিও রেকর্ডিংও করবো না, আমাদের কোনো শর্ত নেই, নিঃশর্তে আপনার সঙ্গে আমরা বসতে চাই, যখন ওনারা রাজি হলেন তখন আর মুখ্যমন্ত্রী আর রাজি হলেন না, মুখ্যমন্ত্রী আর বের হননি ঘর থেকে, চন্দ্রিমা ভট্টাচার্য চলে গেলেন, মুখ্য সচিব চলে গেলেন। তো তখন তো আমরা অন্যভাবে ভাবছিলাম, কিন্তু পরে বুঝলাম ওই অ্যারেস্টের খবরটা এসে গেছে বলে মুখ্যমন্ত্রী ওদিকে ব্যস্ত হয়ে গেছিলেন, বা তারও মাথা বনবন করে হয়তো ঘুরছিল, যেটা আবার কি হলো, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তাহলে সামনে চলে এলো, এ আমি কি করে সামলাবো, আবার উনার কি যোগ রয়েছে উনি ভালো করে জানেন, উনি আবার কোন আতঙ্কে পড়ে গেছিলেন কিনা, মানে উনি আর বৈঠকে বের হননি। আমার ধারণা, আমি আগেও বলেছি, যদি ওই অ্যারেস্টের ব্যাপারটা না হতো তাহলে মনে হয় ডাক্তাররা যখন পরবর্তী সময়ে ওনার কাছে গিয়ে বললেন যে আমরা কোনো শর্ত ছাড়াই আপনার সঙ্গে বসতে রাজি, আমরা চাই সমাধান বের হয়ে যাক, আমার মনে হয় মুখ্যমন্ত্রী যত রাতি হোক উনি বৈঠক করতেন। যেহেতু ওই অ্যারেস্টের ব্যাপারটা এসে গেছে, ওনার মাথা তখন ঘুরতে শুরু করে দিয়েছিল আমার মনে হয়, সেই জন্য আবার তো শুনেছি মাঝে মধ্যে মাথা ঘুরে নাকি বাড়িতে পড়েও যান, হয়তো সেই জন্য একটা দেওয়াল ধরে মনে হচ্ছে চেয়ার টেবিলে বসে পড়েছিলেন যে না আর হাঁটাহাঁটি করবো না, কিছু করবো না। যাই হোক, আমার কথা মনে হচ্ছে দর্শক, কারণ আগের দিনে পড়ে যাওয়ার, মানে আগের দিনে না, এর আগে পড়ে যাওয়ার ঘটনা শুনেছি বলে আমি কথাগুলো বলছি, মাঝে মধ্যে পড়ে যান, ওনার মনে হয় যে কেউ পিছন থেকে ধাক্কা দিয়ে দিয়েছেন, আপনারা শুনেছেন না সব গল্প। তো যাই হোক, তো উনি আর সেদিন বের হননি, কিন্তু সেই যে ঢুকেছেন ঘরে, সেই যে ঘরে ঢুকেছেন, আর তারপর থেকে তার মুখ দেখতে পাচ্ছি না, তার কোনো বক্তব্য নেই, কোনো ভার্সন নেই, কোনো টুইট নেই, কোনো পোস্ট নেই, এই দিকে যে তদন্তটা এগোচ্ছে সেই সম্পর্কে তার কোনো ভার্সন দেখতে পাচ্ছি না। প্রশ্ন, কেন মুখটাকে লুকিয়ে বসে আছেন, কেন বলছেন না যে হ্যাঁ ঠিক আছে, যেমন সঞ্জয় রায়কে যেমন ধরা হয়েছে, এবার তথ্য প্রমাণ লোপাটের জন্য যে বা যারা যুক্ত তাদেরকে ধরছে সিবিআই, আমরা চাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, এবং আরো যদি কেউ যুক্ত থাকে তাকেও দ্রুত ডেকে পাঠানো হোক, তারও ফাঁসি চাই। কেন বলছেন না মুখ্যমন্ত্রী? কোনো কথাই নেই, কোনো আলোচনাই নেই, সেই যে ঘরে ঢুকেছেন, ঘর থেকে আর বের হচ্ছেন না, কোনো ভার্সন নেই। আমি জানি না আজকে দেখবো কি করছেন না করছেন, কেন মুখ লুকিয়ে বসে আছেন মুখ্যমন্ত্রী? বাইরে বেরিয়ে এসে বলুন যে আমার কাছে এটা ভীষণ লজ্জার ব্যাপার, এত বড় একটা ঘটনা ঘটেছে, সেটা কি আবার ধামাচাপা দেওয়ার জন্য তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে? ছি 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 ছি, এই কথা বলুন বাইরে বেরিয়ে এসে, এই কথা বলুন বাইরে বেরিয়ে এসে। যদি আপনি সত্যিই সৎ মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, যদি আপনি সত্যিই মানে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, যদি সত্যি আপনি অভয়ার বিচার চেয়ে থাকেন, তাহলে আপনাকে বলতে হবে প্রকাশ্যে এসে যে অত্যন্ত নাক্কারজনক কাজ হয়েছে। জানি না কি সত্যতা কি উঠে আসবে, কিন্তু যে অভিযোগের ভিত্তিতে সেন্ট্রাল এজেন্সি অ্যারেস্ট করেছে, আমি এতেই মর্মাহত, আমি খুব দুঃখিত। অন্তত এটা বলুন, তবে তো বুঝবো আপনার সৎ সাহস আছে। আর সেটা না করে যদি আপনি মুখটাকে লুকিয়ে বসে থাকেন, তাহলে তো আপনার প্রতিও সন্দেহটা আমাদের আরো বাড়বে। আর কিছু করার নেই মুখ্যমন্ত্রী, আপনি একেবারে গেঁথে গেছেন। এরপর যদি আপনি বেশি কিছু বলতে চান,
বা বলতে যান, ওই যে মানে কথায় কথায় সিবিআই ইডির বিরুদ্ধে যেভাবে বলে থাকেন পলিটিক্যাল প্রতিহিংসা, একবার সেটা বলে দেখুন না, তারপর দেখবেন আপনার চরিত্রটা আরো পরিষ্কার হয়ে যাবে সাধারণ মানুষের কাছে। আমার মনে হয় সেই বুদ্ধিটা আপনার রয়েছে, সেই জন্যই এখন না ফরে না বিপক্ষে কিছুই বলবো না, চুপ করে থাকবো। ফরে বললে মানুষ বলবেন, তার মানে আপনি নিজে তথ্য প্রমাণ ধামাচাপা দেওয়ার পক্ষে, আর পক্ষেই বা কি করে, আর এমনি ওদের অন্যদিকেই বা কি করে বলবো, সে তো যা দেখছি আবার না আমার কালীঘাট পর্যন্ত না আবার হাত বাড়ায় সিবিআই। ফলে সব মিলিয়ে আপনি দোটানায় পড়ে গেছেন, কি বলবেন বুঝে উঠতে পারছেন না, কিভাবে সাজাবেন কেসটা সেটা হয়তো বুঝে উঠতে পারছেন না, সেই জন্যই হয়তো এখনো চুপ করে বসে রয়েছেন। আমরা দেখতে চাই সিবিআই যেভাবে মোড়টা নিয়েছে এই যে তথ্য প্রমাণ লোপাটের, সেই সম্পর্কে আপনার ভার্সনটা কি, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু আমাদের প্রশ্ন দর্শক, মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সামনে এসছে, আপনাদের কি মনে হয় না যে মুখ্যমন্ত্রীও এর সঙ্গে জড়িত? আপনাদের মনে হয় না যে মুখ্যমন্ত্রীকে এই প্রসঙ্গে প্রশ্ন করা উচিত? কারণ উনি নিজে বলেছেন, আমি কন্টিনিউ মানে ওনাদের সঙ্গে কানেক্টেড ছিলাম, রাত জেগেছিলাম, অনেকবার ফোন করেছি, পুলিশ কমিশনারকে লাগাতার ফোন করে গেছি। তাহলে কি ওনাকে প্রশ্ন করা উচিত না যে দিদি আপনি ফোন করে কি বলেছেন, আপনি কি ডিরেকশন দিয়েছিলেন, সেই মতো কাজ হয়েছে নাকি আপনাকে বলতে হবে? এই প্রশ্ন করা মুখ্যমন্ত্রীকে উচিত না? মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত না? দর্শক বলুন আপনারা, আপনাদের কি মত? যা বলার আপনারা বলুন কমেন্ট বক্সে, এবং নজর রাখুন আরামবাগ টিভিতে।